বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের পরিচর্যা। আজকের ভিডিওতে বলবো 13টি এমন উপায় যেগুলি তোমরা যদি তোমাদের গোলাপ গাছের উপর করো তাহলে সারা বছর তোমাদের বাগানের গোলাপ গাছগুলি ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পয়েন্ট নাম্বার 1, গোলাপ গাছের টবের মাটিতে কখনো কোনো আগাছা হতে দেবে না। যদি আগাছা বড় হয়ে যায় তাহলে সূর্যালোক ভালোভাবে টবের মাটিতে পৌঁছায় না, ফলে মাটি শুকাতে চায় না, শিকড় ভালোভাবে গ্রোথ হয় না এবং শিকড়ে ফাঙ্গাস লাগার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। পয়েন্ট নাম্বার 2, টবের মাটি 15 থেকে 20 দিন অন্তর অন্তর ভালোভাবে খুশে দিতে হবে। খুশে দিলে মাটি কখনো জমে যায় না, ফলে শিকড়ের গ্রোথ ভালো হয়, মাটি আলগা থাকে এবং মাটি আলগা থাকলে শিকড়ে অক্সিজেন চলাচল ভালো হয়, ফলে শিকড়ের গ্রোথ হয় যেমন তেমন সাথে সাথে গাছের নতুন শাখা প্রশাখা বৃদ্ধি পায়। পয়েন্ট নাম্বার 3, আমাদের বাগানের হাইব্রিড গোলাপ গাছে একটা বড় সমস্যা হলো শাকার ডাল বা এলা ডাল। নতুন বাগানিরা এই ডালগুলি চিনতে পারে না, যার ফলে এলা ডাল বৃদ্ধি পায় এবং আসল যে গোলাপ গাছ সেটা ধীরে ধীরে মারা যায়। তো আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো গ্রাফটিং নোটের নিচ থেকে যে ডালগুলো আসছে সেই ডালগুলোকে চিনতে হবে। গ্রাফটিং নোটের নিচ থেকে যে ডালগুলো আসছে সেই ডালগুলোকে ভেঙে ফেলতে হবে, একদম গোড়া থেকে কিন্তু ভেঙে ফেলতে হবে। তা না হলে কিন্তু উপরের যে আসল অরিজিনাল ডাল সেই ডালগুলো ধীরে ধীরে শুকোতে থাকবে এবং মারা যাবে। তো দেখো, আমি যে আমার গাছে যে গ্রাফটিং নোটটা রয়েছে, এই গ্রাফটিং নোটের নিচ থেকে যে ডালটা আসছে এটা কিন্তু এলা ডাল। অনেক সময় একেবারেই গ্রাফটিং নোটের পাশ থেকেই কিন্তু আসে, যার ফলে চেনা যায় না। তো এর একটাই চেনার উপায় হলো এই ডালগুলো খুব দ্রুততার সাথে বৃদ্ধি পায় এবং গাছের ডালের মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে এবং অনেক সময় 7 পাতা থাকে, আবার অনেক সময় এই ডালগুলোর মধ্যে 9টা করে পাতা থাকে। তো তোমরা একটু গুনে দেখবে এবং লক্ষ্য করবে ভালোভাবে যে অরিজিনাল যে ডালগুলো রয়েছে সেই ডালগুলোর থেকে এই ডালগুলো কতটা ফাস্ট গ্রোথ হচ্ছে। তো কয়েকদিন একটু লক্ষ্য করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আসল যে ডালগুলো রয়েছে সেই ডালগুলোতে কয়েকদিনের মধ্যেই কিন্তু কুঁড়ি চলে আসে, কিন্তু এই ডালগুলো লম্বাই হতে থাকে কিন্তু কোনো রকম কোনো কুঁড়ি আসে না। তবে দেশি যে গোলাপ গাছগুলো রয়েছে বা হাজারি গোলাপ সেগুলোতে কিন্তু 7 পাতার মধ্যেও ফুল আসে। পয়েন্ট নাম্বার 4, প্রুনিং। প্রুনিং অর্থাৎ কাটাই ছাঁটাই। কাটাই ছাঁটাই বা প্রুনিং করাটা অত্যন্ত জরুরি একটা কাজ। প্রুনিং করলে গাছ ঝোপালো হয়, নতুন শাখা আসে এবং নতুন শাখায় ফুল ফোটে। কিন্তু যদি সঠিক সময়ে প্রুনিং না করা হয় তাহলে গাছে নতুন শাখা আসে না এবং সেই গাছে ফুলও কম ফোটে। প্রুনিং 2 ধরনের হয়, 1 নম্বর সফট প্রুনিং, 2 নম্বর হার্ড প্রুনিং। সফট প্রুনিং অর্থাৎ সামান্য একটু কাটা, আর হার্ড প্রুনিং মানে 40 থেকে 50% একটা ডালের কেটে দেওয়া। পয়েন্ট নাম্বার 5, হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করার পর সব থেকে বড় যে সমস্যা দেখা দেয় সেটা হলো ডাইব্যাকের সমস্যা। এই ডাইব্যাকের সমস্যা এড়াতে হলে যে সমাধান, 2টো সমাধান আমি বলবো। 2টো সমাধানের মধ্যে প্রথম যে সমাধান সেটা হলো মোমবাতির যে মোম, গলে যাওয়ার যে মোম, সেই মোমটা আমরা যদি এই কাটা জায়গায় ভালোভাবে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা লক করে দেওয়া হলো, ফাঙ্গাস লাগার সম্ভাবনা একেবারেই কিন্তু কমে যায়। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের গাছে লক করে দিতে পারো ফাঙ্গাস লাগার আগেই। তো কাটা জায়গায় কেটে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফাঙ্গিসাইড লাগানোর আগে এই কাজটা করে দিতে হবে, তাহলে ফাঙ্গিসাইড লাগানোর প্রয়োজন পড়বে না। এরপর আসি দ্বিতীয় একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতির জন্য দেখো আমি আর একটা শুকনো ফুল কেটে ফেললাম এবং তারপরে নিয়ে নিয়েছি আমি অ্যালোভেরা। এই অ্যালোভেরার পাতা নিশ্চয়ই তোমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে। তো অ্যালোভেরার একটা টুকরো আমি এই কাটা জায়গায় এইভাবে লাগিয়ে রেখে দেবো অন্তত 2 দিনের জন্য। এটা কিন্তু কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যাবে, তারপর ছাড়িয়ে দেবো। ততক্ষণে দেখবে, খুলে দেখবে কিন্তু কোনো রকম কোনো ডাইব্যাক আসেনি, ফাঙ্গাস লাগার সম্ভাবনা কিন্তু একেবারেই কমে যায়। পয়েন্ট নাম্বার 6, সানলাইট। আমাদের গোলাপ গাছের কিন্তু সূর্যালোক অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। গাছে খাবার দাও আর না দাও, সূর্যালোক কিন্তু প্রয়োজন। সকালবেলা সূর্যালোক অবশ্যই প্রয়োজন, কিন্তু এখন যেহেতু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাই দুপুরবেলা এই আমাদের বাগানের সমস্ত গোলাপ গাছকে যদি গ্রিন নেটের তলায় রাখা যায় তাহলে খুব ভালো হয়, গাছ কিন্তু ভালো থাকে। তবে সকালবেলা সূর্যালোক একটু অবশ্যই প্রয়োজন। পয়েন্ট নাম্বার 7, ওয়াটারিং, জলের ব্যবস্থাপনা। আমাদের টবের মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে, এই গোলাপ গাছে বিশেষ করে। গোলাপ গাছের মাটি যদি ময়েশ্চার না থাকে তাহলে কিন্তু গোলাপ গাছের নতুন গ্রোথ আসবে না। খুব বেশি কাদা কাদাও নয়, আবার খুব বেশি শুকিয়েও যেন না যায়, এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই প্রত্যেক মাসে একবার করে হলেও কিন্তু টবের মাটিতে সামান্য পরিমাণ মাটি তুলে নিয়ে কিছুটা গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট এই মাটির সাথে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু টবের মাটি হালকা ময়েশ্চার থাকবে। তা না হলে কিন্তু মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 8,
টবের মাটি যেমন ময়েশ্চার রাখতে হবে, ঠিক তেমনই আমাদের গাছের ডালে যখন প্রুনিং আমরা করি, হার্ড প্রুনিং বা সফট প্রুনিং, তারপর কিন্তু আমাদেরকে আমাদের গাছে প্রত্যেক দিন সকালবেলা করে ঠান্ডা জলের স্প্রে অবশ্যই করতে হবে। সেটা নর্মাল ওয়াটার হতে পারে অথবা ফ্রিজের ঠান্ডা জল। তো ভালোভাবে যদি আমরা গাছের ডালে জল স্প্রে করি তাহলে ডালগুলো ময়েশ্চার থাকে এবং মাটিতেও ময়েশ্চার থাকে, যার ফলে খুব দ্রুততার সাথে কিন্তু নতুন নতুন যে শাখা প্রশাখা বৃদ্ধি পায়। তো আমরা অনেক সময় দেখি যে ডালপালাগুলো কালো হয়ে যাচ্ছে, যে নতুন শাখা আসতেই চাইছে না। তো এইভাবে যদি আমরা ভালোভাবে জল স্প্রে করি তাহলে কিন্তু খুব দ্রুততার সাথে নতুন ডালপালা চলে আসবে। পয়েন্ট নাম্বার 9, ডেড হেডিং। আমাদের গাছে ফুল শুকিয়ে যাওয়ার পর কিন্তু সব সময় আমাদের সেই ফুলগুলোকে কাটারের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে কেটে ফেলতে হবে। এই কাজটা কিন্তু ভুলে গেলে চলবে না বন্ধুরা। আমরা যদি আমাদের গাছের মধ্যে এই শুকিয়ে যাওয়া ফুল রেখে দিই তাহলে কিন্তু গাছের অনেকটাই এনার্জি লস হয়, যার ফলে 5 পাতার উপর থেকে যে নতুন শাখা আসার কথা সেই শাখাটা আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর সব সময় ডেড হেডিং করার সময় খেয়াল রাখতে হবে যেন 5 পাতার ওপর থেকে অর্থাৎ 3 পাতার নিচে থেকে এই ডালগুলো কাটা হয়। যদি 5 পাতা না থাকে সেক্ষেত্রে 3 পাতার ওপর থেকে কেটে দিতে হবে। পয়েন্ট নাম্বার 10, আমরা আমাদের গাছে প্রচুর পরিমাণে খাবার তো প্রয়োগ করি, খাবার প্রয়োগ করছি, গাছের পাতায় NPK স্প্রে করছি, ভিটামিন স্প্রে করছি, তা সত্ত্বেও গাছের মধ্যে কোনো রকম কোনো কুঁড়ির দেখা পাওয়া যায় না। কারণ গাছে খাবার দেওয়া সত্ত্বেও গাছ সেই খাবার কিন্তু অনেক সময় গ্রহণ করতে পারে না। তার কারণ টবের মাটি অনেক সময় কিন্তু ক্ষারীয় হয়ে যায়। কিন্তু আমাদের গোলাপ গাছ অ্যাসিডিক সয়েল খুব পছন্দ করে। অ্যাসিডিক সয়েল বানানোর জন্য কিন্তু অনেক কিছুই আমি প্রায় দেখিয়ে থাকি। তো আজকের একটা হোম রেমেডি দেখাবো যেটা আমাদের বাড়িতে সবার কাছেই থাকে। তো সেটা যদি আমরা আমাদের টবের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু গাছ, আমরা যে খাবারটা প্রয়োগ করব সেই খাবারটা গাছ খুব সহজেই গ্রহণ করতে পারবে। তো কি সেই জিনিস? সেই জিনিসটা হলো ভিনিগার। তো এটা আমার কাছে রয়েছে অ্যাপেল সাইডার ভিনিগার। তোমাদের কাছে যে কোনো ভিনিগার থাকলে সেটা তোমরা প্রয়োগ করবে গাছের মাটিতে। এটা কিন্তু মাসে একবার প্রয়োগ করতে হবে টবের মাটিতে। তবে খুব বেশি তাপমাত্রা বেড়ে গেলে কিন্তু আর প্রয়োগ করা যাবে না। এই সময় যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা রয়েছে, তো সেই কারণেই আমি এটা প্রয়োগ করতে বলছি। তো দেখো আমি এখানে 5 ml নিয়ে নিলাম 1 লিটার জলের মধ্যে। 1 লিটার জলের মধ্যে 5 ml ভিনিগার ভালোভাবে গুলে নিয়েছি। নিয়ে এবার টবের মাটিতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু প্রয়োগ করব। এই ভিনিগার যদি না থাকে সেক্ষেত্রে ফিটকিরির একটা ডেলা জলের মধ্যে 10 মিনিট ডুবিয়ে রাখবে এবং সেই জলটা গাছের মাটিতে প্রয়োগ করবে। তবে আবারও বলছি, খুব বেশি যদি গরম হয়, খুব বেশি তাপমাত্রা বেড়ে যায়, তখন কিন্তু এটা করা যাবে না। পয়েন্ট নাম্বার 11, আমাদের গাছে যখনই কাটাই ছাটাই করা হয় তারপর যখন নতুন কচি পাতা আসে সেই কচি পাতায় কিন্তু পোকামাকড়ের অ্যাটাক হয়। তাই প্রত্যেক সপ্তাহে যদি আমরা বেকিং সোডা এবং হলুদ গুঁড়ো গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু অনেকটাই পোকামাকড় দূরে থাকে আমাদের গাছ থেকে। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার জল এবং 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তো এই দুটো উপাদান যদি আমরা গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই পোকামাকড়গুলো অনেকটাই কমে যায়, আর থাকে না বললেই চলে। তবে তোমরা যদি চাও রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে, যদি অ্যাটাক খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি প্রয়োগ করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু এই হলুদ গুঁড়ো এবং বেকিং সোডা খুব ভালোভাবে জলের মধ্যে স্প্রেয়ার বটলে গুলে নিয়েছি, নিয়ে এবার খুব ভালোভাবে স্প্রে করছি। তো এই কাজটা কিন্তু তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে পরপর 2 দিন করতে হবে। এবার বলি বন্ধুরা, যদি রাসায়নিক পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ করতে চাও, যদি পোকামাকড়ের অ্যাটাক খুব বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে কনফিডার। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হলো কনফিডার। তো ইমিডাক্লোরোপিডের কনফিডার, তো এটা তোমরা নিতে পারো, অথবা জৈব কীটনাশক কাকা, তো এই কাকা প্রয়োগ করতে পারো, এবং সুপার সোনাটা। 10 দিন অন্তর অন্তর এই 3টে কীটনাশক যদি প্রয়োগ করতে পারো তোমাদের গাছে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আর যদি সম্পূর্ণ জৈব উপায়ে গাছের পোকামাকড় দূর করতে চাও সেক্ষেত্রে আমি তো প্রত্যেক দিন বিভিন্ন রকম ভিডিওতে জৈব কীটনাশক দেখিয়ে থাকি, তো সেগুলো প্রয়োগ করতে পারো। পয়েন্ট নাম্বার 12, ফার্টিলাইজার। আমরা এই অতিরিক্ত গ্রীষ্মের সময় যদি রাসায়নিক খাবারের পরিবর্তে জৈব খাবার প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের বাগানের গোলাপ গাছগুলো দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকবে। সেই কারণেই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন রকম জৈব খাবার তোমাদের দেখাই। তো আজও একটা জৈব খাবার দেখাবো। কি সেই জৈব খাবার সেটা আগে দেখে নাও, তারপর কিন্তু রাসায়নিক খাবারও দেখাবো, কারণ সবার তো হাতে সময় থাকে না। তো সেই কারণেই প্রথমেই আমি যে জৈব খাবার হিসাবে নিয়েছি সেটা হলো ইউজ করা চা পাতা। ইউজ করা চা পাতা, আমাদের বাড়িতে সবার বাড়িতেই চা পাতা থাকে। তো সেই চা পাতা ব্যবহার করার পর ফেলে না দিয়ে আমরা যদি রোদ্দুরে শুকনো করে রেখে দিতে পারি সেটা কিন্তু আমরা আমাদের গোলাপ গাছে ব্যবহার করতে পারবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি ইউজ করা চা পাতা নিয়েছি এবং 8 ইঞ্চি টবে প্রয়োগ করছি আমি 4 চা চামচ পরিমাণ ইউজ করা চা পাতা নিচ্ছি।
তোমরা চাইলে কিন্তু ফ্রেশ চা পাতা নিতে পারো। ফ্রেশ চা পাতা যদি প্রয়োগ করো সেক্ষেত্রে কিন্তু 1 চা চামচ ফ্রেশ চা পাতা নেবে, আর যদি ইউজ করা চা পাতা নাও সেক্ষেত্রে কিন্তু এরকম 4 চা চামচ। এবার যেটা নিচ্ছি সেটা হলো পাকা কলার খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসা ভালোভাবে রোদে শুকনো করে আমি স্টোর করে রেখে দিই এবং তোমাদেরকে আমি প্রত্যেকবারেই বলি 2 সপ্তাহের জন্য রোদে শুকিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে স্টোর করে রেখে দিয়েছিলাম। তো দেখো আমি এখানে 3 চামচ ইউজ করছি, কারণ এটা আমার 8 ইঞ্চির টব। যদি তোমাদের টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে 10 থেকে 12 ইঞ্চি টবের সাইজ হলে সেক্ষেত্রে কিন্তু 5 চামচ এখানে প্রয়োগ করবে। এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ একটা খাবার। এই খাবার যদি তোমরা গাছে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছে কখনো ফুল ফোটা বন্ধ হবে না। এবং খাবার প্রয়োগ করার পর দিতে হবে ভরপুর মাত্রায় জল। যদি এইভাবে গুঁড়ো না করে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কলার খোসা এবং চা পাতা, 1 চামচ চা পাতা এবং 3-4টে কলার খোসা 1 লিটার জলে ভিজিয়ে রেখে দেবে। তারপর সেই জলটা সাধারণ জল মিশিয়ে তারপর গাছে প্রয়োগ করবে। লিকুইড খাবার প্রয়োগ করলে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। পয়েন্ট নাম্বার 13। তো বন্ধুরা এবার বলি রাসায়নিক খাবার হিসাবে তোমরা কি এখানে প্রয়োগ করবে। তো রাসায়নিক খাবারের মধ্যেও আমি একটা জৈব খাবার রেখেছি, সেটা হলো 1 বছরের পুরনো গোবর সার। গোবর সারের মধ্যে নিয়েছি আমি ডিএপি 1/2 চা চামচ, 300 গ্রাম নিয়েছি গোবর সার একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করার জন্য, এবং 1/2 চা চামচ নিয়েছি আমি ডিএপি দানা কয়েক দানা টবের সাইজ অনুযায়ী গুনে নেবে যদি অনেক বড় বড় দানা হয়। এবং নিয়েছি আমি 1/2 চা চামচ সাদা পটাশ এসওপি। আমি কিন্তু গোলাপ গাছে লাল পটাশ কখনোই প্রয়োগ করব না, তাই তোমাদেরকেও আমি সাজেশন দেবো না যে লাল পটাশ প্রয়োগ করতে, বিশেষ করে এই গরমের সময়। তো যতটা পারবে লাল পটাশ অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো এই যে খাবারটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, 3 ধরনের খাবার, এবং তার সাথে নিয়েছি বায়োভিটা সিউইড। এগুলো গ্র্যানুয়েলস নয় বন্ধুরা, এটা লিকুইড। তো আমার কাছে লিকুইড রয়েছে সেই কারণেই আমি লিকুইড দেখাচ্ছি তোমাদের। লিকুইড যদি থাকে সেক্ষেত্রে খাবারটা প্রয়োগ করার পর তারপর 1 চামচ অর্থাৎ 5 ml বায়োভিটা এক্স লিকুইড 1 লিটার জলে গুলে টবের মাটিতে প্রয়োগ করবে। তো বন্ধুরা যদি গ্র্যানুয়েলস থাকে সেক্ষেত্রেও 1 চামচ টবের মাটিতে প্রয়োগ করবে। তো এইভাবে এটা জৈব যে খাবারটা দেখালাম সেটা মাসে 2 বার, এবং যদি রাসায়নিক প্রয়োগ করো সেক্ষেত্রে মাসে 1 বার। এছাড়া কিন্তু আর কিছুই করার দরকার নেই। এবং আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা ভেজানো জল প্রয়োগ করেছিলাম, তো সেটাও তোমরা কিন্তু প্রয়োগ করতে পারো, এবং তার সাথে সাথে এই কলার খোসার গুঁড়ো দিতে পারো। এই খাবারগুলো যদি তোমরা গাছে প্রয়োগ করো তাহলে কিন্তু গাছে কখনো ফুলের অভাব দেখা দেবে না। বন্ধুরা এই ছিল আমার গোলাপ গাছ নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।